সেখানে মানচিত্রে পশ্চিমবঙ্গ চলে গেছে বিহারের জায়গাতে, এবং সকাল থেকে প্রায় 6 ঘন্টারও বেশি সময় হয়ে গেল বিভিন্ন আলোচনা প্রতিক্রিয়ার পরে এখনো পর্যন্ত তার কোনো সংশোধনই আসেনি এবং নীতি আয়োগের তরফ থেকে কোনো বিবৃতিও দেওয়া হচ্ছে না। দেখুন, নীতি আয়োগ যেটা করেছে সেটা বাংলার সঙ্গে একদম বাংলার প্রতি অপমান করা হয়েছে। এটা বারবার এই কাজ করে। নীতি আয়োগের রিপোর্টে পশ্চিমবঙ্গ বলা হচ্ছে আর মানচিত্রে বিহার দেখানো হচ্ছে, বিহারের অংশ দেখানো হচ্ছে। কি করে হতে পারে এটা? নীতি আয়োগ এমনিতেই তারা তো মুখ্যমন্ত্রী বাংলার স্বার্থে বলতে গেলে মাইক অফ করে দেয়, বাংলার প্রতি বঞ্চনা, বাংলার প্রজেক্টগুলোকে তারা দেখতে পারে না। তো এখন আমরা দেখছি নীতি আয়োগ তাদের রিপোর্টে লিখছে ওয়েস্ট বেঙ্গল, ছবি বিহারের। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া প্রতিবাদ করেছেন, আমরা সবাই কড়া প্রতিবাদ করেছি। এতক্ষণ ধরে আলোচনা চলছে, একটা দুঃখ প্রকাশ তো দূরের কথা, এখনো সংশোধনীটাই করা হয়নি। অবিলম্বে নীতি আয়োগের সংশোধন ওটা করা উচিত, পশ্চিমবঙ্গের অরিজিনাল মানচিত্রটা আনা উচিত। 2, প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা উচিত। 3, মুখ্যমন্ত্রী যেখানে চিঠি দিয়েছেন তাদের উচিত ব্যবস্থা নিয়ে, কি ব্যবস্থা নিয়েছেন সেগুলো মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে প্রত্যুত্তরে তার বিস্তারিত জানানো। এটা বাংলার প্রতি দিল্লির এই জমিদারদের যে একটা সার্বিক বাংলাকে খাটো করে দেখা, বাংলাকে অপমান করা, বাংলা অধিকার না দেয়া, বাংলার প্রতি বঞ্চনা, বাংলার প্রতি উপেক্ষা, বাংলার প্রতি বৈষম্য, এই দৃষ্টিকোণেরই প্রতিফলন আজকে বাংলার জায়গায় বিহারের ছবি বসিয়ে, মানচিত্র বসিয়ে দিয়েছে। আজকে কোনো ধর্মঘট হয়নি। সিপিএম এর ডাকা ধর্মঘট সম্পূর্ণরূপে ব্যর্থ। মানুষজন স্বাভাবিক, দোকান বাজার স্বাভাবিক, অফিস কাচারি স্বাভাবিক, রাস্তাঘাট স্বাভাবিক, এই বৃষ্টির মধ্যেও স্বাভাবিক। সেখানে কোথাও কোথাও 10-15 জন টুকরো টুকরো করে রাস্তায় বাধা দিতে গেছে, নাটক করতে গেছে, পুলিশ সরিয়ে দিয়েছে। তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, ছবি তোলার জন্য নাটকবাজি করতে গেছে। সিপিএম আগে জবাব দিক যে তাদের সরকার কেরলে, বিজয়ন সরকার, তারা তো এই বন্ধের বিরোধিতা করেছে। এই বন্ধ, এই ধর্মঘটের ডাক যাতে কেউ সামিল না দেয় তার জন্য সার্কুলার জারি করেছে কেরলের সিপিএম সরকার। আর এখানে সিপিএম এর এরা রাস্তায় কেন মানুষকে বাধা দেবে? আপনারা ধর্মঘটের কল দিয়েছেন, প্রচার করেছেন, কেউ বাধা দেয়নি। কিন্তু মানুষ যদি রাস্তায় বেরোয়, মানুষ যদি দোকান খুলে রাখে, মানুষ যদি বাসে, ট্রামে, ট্রেনে ওঠে, তাহলে আপনারা রাস্তাটা আটকাতে যাচ্ছেন কেন ওই 4-5 পিস লোক নিয়ে? ফলে সিপিএম এর কোনো ধর্মঘট হয়নি, ধর্মঘট ব্যর্থ। বাংলা ধর্মঘটের কালচার থেকে বেরিয়ে গিয়েছে। সেখানে যে 8-10 জন রাস্তায় মাঝখানটা দাঁড়িয়ে আপনারা দেখেছেন, তার আগে পিছে কত গাড়ি অকারণে 10-12 জন আটকেছে। তো পুলিশ সেখানে কি করবে? পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে, এর বাইরে কি করবে? তারাই পুলিশের গায়ে হাত দিয়েছে, সিন ক্রিয়েট করেছে, প্রচারে থাকতে চাইছে। কিন্তু সিপিএম এর এই দ্বিচারিতা কেন? কেরলে সিপিএম সরকার, বিজয়ন সরকার সার্কুলার দিচ্ছে ধর্মঘট মানা যাবে না, আর এইখানে সিপিএম এর ছেলেপুলেরা তারা ছবি তোলার জন্য রাস্তায় বাধা সৃষ্টি করছে। এই দ্বিচারিতা কেন? এটার জবাব আগে দিক। এই কারণেই ওরা শূন্যে পরিণত হয়েছে। তৃণমূল সমর্থকরা কেউ ধর্মঘট ভাঙতে নামেনি। যদি তৃণমূল সমর্থকরা ধর্মঘট ভাঙতে নামতো, তাহলে 1.5 সেকেন্ডও, ঘড়ি ধরে 1.5 সেকেন্ডও সিপিএম এর সমর্থকরা রাস্তার মোড়ে থাকতে পারতেন না। এটা সিপিএম এর জমানা নয় যে লাঠি হাতে হারমাদ্রা বেরিয়ে রাস্তায় গুন্ডামি করবে। যেখানে আটকেছেন, ট্রাম বাস থেকে মানুষ নেমে, বাস থেকে নেমে এসে তারা বলেছেন কেন আটকাচ্ছেন আপনারা এই 8-10 জন মিলে? আপনারাই তো ফুটেজ দেখিয়েছেন। কলেজ স্ট্রিটের মোড় 8 থেকে 10 জন আটকাতে যাচ্ছে, আর এরকম বর্ষার দিনে মানুষ রাস্তায় বেরিয়েছেন, এতগুলো গাড়ি আটকে রাস্তায়। তো সেখানে পুলিশ রাস্তাটা ক্লিয়ার করে দেবে না? দেখাতে পারবেন তৃণমূলের ছেলেরা এত প্ররোচনা দিয়েছে, তৃণমূলের নামে গালাগালি করেছে, স্লোগান দিতে গিয়ে গালমন্দ করেছে,
এখন দেখেছেন তৃণমূলের লোকেরা নেমেছে, সিপিএম এর জমানায় লাঠি হাতে সিপিএম ক্যাডাররা নামতো, পুলিশ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতো। তৃণমূলের ক্যাডাররা নামেনি। তৃণমূলের ক্যাডাররা নামলে ওই ওই ছবি তোলার সুযোগটুকু আপনাদের দিত না। বলছি মোহাম্মদ সেলিম বলছেন যে তৃণমূল বিজেপির দালালি করেছে, সর্বত্র এই রাস্তায় নেমে আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে। মানুষ নেমেছে রাস্তায়। মোহাম্মদ সেলিম প্রথম জবাব দিন বিজয়ন সরকার। কমরেড মোহাম্মদ সেলিম, আপনি প্রথম জবাব দিন। আপনার পার্টির বিজয়ন সরকার কেরলে ধর্মঘট করা যাবে না বলে সার্কুলার দিয়েছে। কেরলে সিপিএম এর সরকার বলছে ধর্মঘট করা যাবে না, আর বাংলায় এসে আপনারা কেন এখানে তাহলে ধর্মঘটের নামে 8-10 জন মিলে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন? মানুষ আপনাদের কথায় কর্ণপাত করেনি, মানুষ রাস্তায় নেমেছে। বাস, ট্রেন, গাড়ি, ট্যাক্সি সব চলেছে, দোকান বাজার খোলা। তো সেখানে 8-10 জন মিলে কেন? 2 নম্বর হচ্ছে এই যে শ্রমিক বিরোধী বিজেপি, বাংলাকে নতুন করে প্রমাণ দিতে হবে না শ্রমিক বিরোধী বিজেপির বিরুদ্ধে কিভাবে লড়তে হয়। তৃণমূল কংগ্রেস বারবার লড়ে বাংলায় প্রমাণ করে দিচ্ছে বিজেপিকে হারিয়ে দেওয়া যায়। সিপিএম পারেনি। সিপিএম বিজেপির ভোট কাটুয়া, কংগ্রেসের পায়ে ধরে কংগ্রেসের জুতো পালিশ করে সিপিএম চলে, কংগ্রেসের জুতো ছেটে সিপিএম চলে। তাহলে এখন সিপিএম সেখানে কংগ্রেসের সঙ্গে চলে ভোট কাটুয়া সিপিএম, মানুষ নেমেছে জনজীবন স্বাভাবিক রাখতে। আপনারা বলুন, বাংলায় তো আমরা বিজেপিকে হারাচ্ছি, তৃণমূল কংগ্রেস হারাচ্ছে, মমতা ব্যানার্জি হারাচ্ছে, তাহলে একটা বন্ধের নামে দোকান বাজার, ছোট ব্যবসায়ী, অসংগঠিত শ্রমজীবী, তাদের একদিনের রোজগার আমরা নষ্ট করাবো কেন? কেন নষ্ট করাবো? বিজেপির বিরুদ্ধে তো লড়াই হচ্ছে, বাংলার মাটিতে বিজেপিকে হারানো হচ্ছে। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, তার জন্য আমি বাংলার অসংগঠিত গরিব মানুষ, ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, তাদের ব্যবসা, তাদের একদিনের আয়ে ক্ষতি করে আমরা কেন রাজনীতিটা করতে যাব? আমরা তো এমনিতেই বিজেপির বিরোধী। আর সিপিএম সেই জায়গায় দাঁড়িয়ে কেরলে তাদের সরকার বলছে আমরা ধর্মঘটের বিরোধী, আর এখানে মোহাম্মদ সেলিম বড় বড় কথা বলবেন তো হবে না? আগে তো পিনারাই বিজয়নের বিরুদ্ধে স্টেটমেন্ট করুন মোহাম্মদ সেলিম। এ তো কেরল লবি ভার্সেস বেঙ্গল লবি চলছে। কেরলের সিপিএম এর চিফ মিনিস্টার সার্কুলার দিয়ে দিচ্ছেন যে ধর্মঘট করা যাবে না, আর বাংলায় সিপিএম এর হেরো ভূত জিনিসপত্রগুলো তারা মুখে বড় বড় কথা বলছে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। গোটা রাস্তায় সাধারণ মানুষ, জনজীবন, তার ধারে 8-10 জন মিলে রাস্তা আটকাতে গিয়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করছে, পুলিশকে নিগ্রহ করছে, ছবি তুলতে হবে বলে। তো ছবি তুলেছে। একটা জায়গায় ফুটেজে দেখা যাচ্ছে যে একজন পুলিশ এক বৃদ্ধকে চড় মারছে। কোনো বৃদ্ধ না। আপনার থেকে বৃদ্ধ মনে হলো? আপনার কি বৃদ্ধ মনে হলো নাকি? তার মুখের ভাষাটা দেখলেন না কি প্ররোচনা দিচ্ছিল? আমি পুলিশকে সমর্থন না সেই প্রসঙ্গে যাচ্ছি না, যে একটা বিরাট রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে, আটকে গেছে, আর 8-10 জন মিলে ওই রাস্তাটা আটকাতে দিতে হবে বলে মামার বাড়ির আবদার করছে, তো পুলিশ সরিয়ে নিতে যাবে না? তখন যদি পুলিশকে অশ্লীল ভাষায়, অকথ্য ভাষায় গালমন্দ করে, সেখানে কোনো পুলিশ কর্মী মেজাজ হারিয়েছেন। আমরা মেজাজ হারানো নিশ্চয়ই সংযতই থাকা ভালো, কিন্তু যদি 500 গাড়ি আর 5000 লোককে 12টা লোক মিলে রাস্তায় আটকায়, তো পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে না? তখন পুলিশকে গালাগালি করবে। রাস্তা যদি ফাঁকা থাকতো, মানুষ যদি না বেরোতেন, তাহলে এই কথাটা আসতো না। বলছি যে কলেজ স্ট্রিট মোড়ে আমরা একটা ছবি দেখতে পেলাম যেখানে এসএফআই এর মহিলা কর্মী জোড়াসাঁকো থানার ওসিকে চড় মারছে কলেজ স্ট্রিট মোড়ে। বলছি তো, কলেজ স্ট্রিট মোড়ে এসএফআই কয়েকজন অত্যন্ত বাড়াবাড়ি করছে। গত কয়েকদিন তারা মুখ্যমন্ত্রীর ছবি পড়িয়েছে, আজকে দেখা গেছে সমস্তটা খোলা, বামপন্থীদের কোনো প্রভাব নেই, পুরো গাড়ি যাতায়াত করছে, বাস যাতায়াত করছে, তার মধ্যে তারা জোর করে রাস্তায় ওই 12-13 জন মিলে রাস্তা আটকাবে। কি করে সম্ভব বলুন তো? শিয়ালদামুখী রাস্তা, ওপাশে শ্যামবাজার, এপাশে অফিস পাড়া, এত গাড়ি, এত লোক। আপনাদের ফুটেজে দেখা যাচ্ছে ওই 12 জন যে নাটক করছে, 4 পাশ দিয়ে গাড়ি যাচ্ছে,
তো পুলিশ সেখানে তাদেরকে সরাতে গেছে, সেখানে ওসির গায়ে হাত দেওয়া হচ্ছে, ওসিকে ধাক্কা দেওয়া হচ্ছে, আপত্তিকরভাবে মারা হয়েছে। এইটা হচ্ছে বামপন্থীদের কালচার, এইটাই হচ্ছে বামপন্থীদের কালচার। লোক নেই, জন নেই, জনজীবনটা স্বাভাবিক, সেইটাকে ব্যাহত করতে গেছে। কলেজ স্ট্রিট পাড়ায় কত বইয়ের দোকান, ব্যবসা চলছে, কেন তাদের ডিস্টার্ব করতে যাচ্ছেন? মানুষ যদি সাড়া দিতেন, সব যদি বন্ধ থাকতো আলাদা কথা, আপনারা 10-12 জন মলে গিয়ে রাস্তাটা আটকাচ্ছেন কেন? যারা রাস্তায় বেরিয়েছেন কোথাও যাবেন বলে, তাদেরকে আটকাতে যাচ্ছেন কেন? এবং সেখান থেকে পুলিশ সেটা সরাতে গেছে, সেই সময় পুলিশকে মেরেছেন। এবং পুলিশ অত্যন্ত সংযত থেকে কাজ করেছে, অত্যন্ত সংযত থেকে পুলিশ কাজ করেছে। 5000 লোককে 12 জন মিলে আটকাবে একটা রাস্তা, সেখানে গাড়ির পর গাড়ি, বাসের পর বাস, মানুষের পর মানুষ, 5000 লোককে 12 জন মিলে আটকাবে, তো পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? তো পুলিশ সেই জায়গাটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছে, কিন্তু খুব সংযতভাবে করেছে। যদি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্রকে আজকে ঢুকতে বাধা দেওয়া হয় এবং তারা যখন বেরিয়ে আসে, বাংলার দ্বিতীয় বর্ষের ছাত্র মাস্টার্সের, তারা বলছেন, তাদের অধ্যাপক বলছেন যে আমাকে ক্লাস করতে হবে, আমার উপর হামলা হতে পারে, তোমাদের উপরে হামলা হতে পারে, একটা ভয় আতঙ্ক গ্রাস করছে। মানে যে বাংলা বিভাগের যারা ছাত্র আজকে ধর্মঘটের জন্য এসএফআই কর্মীরা তাদেরকে আটকায়, কিন্তু তারা জোর করে যখন ভেতরে ঢোকে, কিন্তু ক্লাস নেওয়া হয়নি, কারণ যিনি শিক্ষক তিনিও আতঙ্কে রয়েছেন যে এসএফআই এর যারা রয়েছে তারা। সিপিএম এর কালচারটাই তো হামলা সন্ত্রাসের। সিপিএম এর চিরকেলে সন্ত্রাসের ইতিহাস তাদের। আপনারা দেখবেন যে আজকের যারা সিপিএম এর এই শূন্য অবস্থা, তো তাদের যা শরীরী ভাষা, যে ঔদ্ধত্য, যে মুখের খারাপ ভাষা, যে হিংস্রতা, তাহলে বুঝে নিন তারা যখন ক্ষমতায় ছিল তারা তখন কি ছিল, কত পাপ করেছিল এরা। ফলে সেই হামলার কালচার ফিরিয়ে আনতে গেছে। এসব করে কিছু হবে না, বাংলায় শূন্য শূন্যই থাকবে। অন্য প্রসঙ্গে আসছি, বলছি যে আজকেও উড়িষ্যাতে একাধিক বাঙালি বা বাংলায় কথা বলার জন্য তাদেরকে আটক রাখা হয়েছে। মহুয়া মৈত্রের তরফ থেকে বলা হচ্ছে যে তারা কৃষ্ণনগর পুলিশের তরফ থেকে যাবতীয় নথি পাঠিয়েছেন, তারপরও তাদেরকে ছাড়া হচ্ছে না। এটা একটা ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে। বাংলায় কথা বললেই তাদের বিদেশি বলে, অনুপ্রবেশকারী বলে হেনস্থা করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। আরে বাংলায় কথা বলছে তো পশ্চিমবঙ্গের বাঙালি, তো বাংলায় কথা বলবে তো। তা ভারতীয় তার নথিপত্র দেখালেও কেন হ্যারাস করবে? মাননীয় মুখ্যমন্ত্রী বারবার ইস্যুটা তুলেছেন, কড়া প্রতিবাদ করেছেন, তারপরেও চলছে এটা। মূলত বিজেপি রাজ্যগুলোতে বাংলা বললেই বলা হচ্ছে বহিরাগত, আটকে রাখা হচ্ছে, হ্যারাস করা হচ্ছে। কখনো বিএসএফ এর হাতে তুলে দিয়ে বলা হচ্ছে ওদেরকে বাংলাদেশে পাঠিয়ে দাও, বিএসএফ বলছে ফেরার চেষ্টা করলে গুলি করে মারবো। অথচ আমাদের এখানকার কুচবিহারের দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী 50 বছরের বেশি সময় তারা এখানে থাকেন, আসাম থেকে এনআরসি চিঠি পাঠিয়ে বলা হচ্ছে তিনি বিদেশি। এটা হচ্ছেটা কি? এটা বাংলার বিরুদ্ধে, বঙ্গবাসীর বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে একটা বিরাট চক্রান্ত বিজেপি চালাচ্ছে। গুজরাটে বরোদায় সেতু ভেঙেছে, সেতু ভেঙে সেখানে ওপর থেকে গাড়ি পড়েছে। এখনো পর্যন্ত 12 জনের মৃত্যুর খবর এসছে, বেশ কিছু নিখোঁজ, মৃতের সংখ্যা বাড়তে পারে, জখম অনেকে। কিছুদিন আগেই আমরা দেখেছি আরেকটি সেতু ভেঙে পড়েছিল এই গুজরাটেই, সেখানে মোরবি সেতু, সেখানে 141 জনের মৃত্যু হয়েছিল, 162 জন আহত ছিল। আমরা কিছুদিন আগে দেখেছি মহারাষ্ট্রে একটা ব্রিজ ভেঙে পড়েছে। এটা হচ্ছে এটা কি? আর গুজরাট, যেটা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য, যখন আমাদের পোস্তায় নির্মীয়মান একটা উড়ালপুলে দুর্ঘটনা ঘটেছিল, তখন এই নরেন্দ্র মোদী এসে বলেছিলেন এটা অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। তাহলে গুজরাটে যে পরপর ব্রিজ ভাঙছে, তাহলে এগুলো অ্যাক্ট অফ গড নয়, এগুলো গুজরাটে যা হচ্ছে অ্যাক্ট অফ ফ্রড। আমরা প্রপার ইনভেস্টিগেশন চাই, কারা তৈরি করছে, কিভাবে তৈরি করছে, কিসের বরাত পাচ্ছে, কি করে পরপর সেতু ভেঙে পড়ছে গুজরাটে।
একটা ভিডিও সামনে এসছে মনোজিতে, ওখানে দেখা যাচ্ছে যে এই ঘটনা না, এর আগে এক মহিলার সঙ্গে সে অন্তরঙ্গ মুহূর্তে রয়েছে এবং নিজেই সে তার ভিডিও করছে এবং সেই মেয়েটি বলছে এটা তুমি আমার সঙ্গে ঠিক করলে না, একটা ছোট্ট এক কামরার ঘরে আলো জ্বালিয়ে সে সেই কাজ করছে, মানে যে দেখুন, অত্যন্ত খারাপ কাজ করেছে ছেলেটা, তো বোঝাই যাচ্ছে। ফলে একটা লোক খারাপ কাজ করেছে, একটা ছেলে বাঁদরামি করেছে, অসভ্যতা করেছে, ধরা পড়েছে। এবার সে আর কি কি করেছে সেগুলো কেউ এখন বলছেন বা ইত্যাদি। তো এখন কথা হচ্ছে, যেটা খারাপ কাজ সেটা সবসময়ই খারাপ কাজ। ফলে এখনকার পুলিশি তদন্তে যদি এগুলো কনসার্ন নির্যাতিতরা মনে করেন ইনক্লুড করবেন বা নতুন করে ফ্রেশ কোনো কমপ্লেন করবেন, সেটা তাদের সম্পূর্ণ অধিকার আছে। যে খারাপ কাজ করেছে তার চরম শাস্তি হওয়া উচিত। কেউ গার্ড করতে যাবে না, কেউ গার্ড করতে যাচ্ছে না। গতকাল শুভেন্দু অধিকারী ভাইপো গ্যাংয়ের কথা বলার পরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন অংশ থেকে সরব হওয়া হচ্ছে এই মন্তব্যের পর। কিসের ভাইপো গ্যাং? কলেজে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক বেশি, সেই কারণেই তৃণমূলের সবাই থাকেন। তার মধ্যে বিচ্ছিন্নভাবে কেউ যদি কোনো খারাপ কাজ করে থাকে ওটা একটা ব্যতিক্রম, কিন্তু তার মানে এই নয় যে সবাই খারাপ হয়ে গেল। অ্যাকচুয়ালি এটা প্রমাণিত যে যদি বিজেপির শুভেন্দু অধিকারী বা কেউ বলেন যে চারদিকে ভাইপো গ্যাং, তাহলে এক হচ্ছে তিনি শয়নে স্বপনে জাগরণে ভাইপোকে দেখছেন এবং ভয় পাচ্ছেন, আর দুই হচ্ছে ছাত্র যুবদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পপুলারিটি বেশি। বিজেপির কোনো ছাত্র যুব নেতা নেই, সিপিএমের কোনো ছাত্র যুব নেতা নেই, বিরোধীদের ছাত্র যুব নেতা নেই। ইয়াং জেনারেশন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করছে। এখন ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে সেই গাত্রদাহে এই ধরনের কথা বলা হচ্ছে। দ্বিতীয়ত, একজন ছাত্র ফাইনালি পাস আউট করে গেলেই পরের দিন থেকে সে কলেজে ঢুকতে পারবে না, ছাত্র রাজনীতি করতে পারবে না, এই ধরনের কথাগুলো সম্পূর্ণভাবে অর্থহীন। সিপিএমের আজকে যারা অনেক টিভিতেও যায়, যারা ছাত্র যুব করে এসছে, তারা কোথায় ছিল? তারা তাদের কলেজে ইউনিয়ন রুমে যায়নি? পাস করার পর দিনের পর দিন ইউনিয়ন রুমে বসে ছিল না? বিজেপির নেতারা যে দু চারজন আছেন, শুভেন্দুবাবুই তাঁর এলাকাগুলোতে, তাঁর এলাকার কলেজগুলোতে, সেখানে যে ছাত্র রাজনীতি করছে, ছাত্র সমাজকে নিয়ে কাজ করছে, কলেজে 10 জনের সঙ্গে মিশছে, সে পাশ করে পরের দিনই যাতায়াত বন্ধ করে দেবে, প্রবেশাধিকার চলে যাবে, এ হয় নাকি কখনো? কার্যকর কাণ্ডে সিবিআইয়ের ভূমিকায় ক্ষুব্ধ শিয়ালদা কোর্টের বিচারক, এবং এই যে ক্রাইম সিনে অভয়ের পরিবার যেতে চায়, আইনজীবীরা যেতে চায়, তাতে সিবিআই আপত্তি করেন। আজকে বিচারক প্রশ্ন তুলেছেন, তাহলে কি আপনারাই আপনাদের তদন্তে সন্তুষ্ট নয়? তাহলে কি করে আপত্তি করেন? মানে আপনারা আপত্তি করছেন, অবজেকশন দিল না, নো অবজেকশন কিভাবে বল, নো অবজেকশন, এবং খারিজ করে দিয়েছেন যে ক্রাইম সিনে যায়, বাবা মা যেতে পারবে না। দেখুন, এটা সম্পূর্ণ আইন এবং কোর্টের ব্যাপার। এখন যারা যারা সন্দেহ প্রকাশ করছেন তারা সম্ভাব্য যা ইচ্ছা গিয়ে দেখে নিন, দেখলেও তো সেই একই জিনিস আসবে। আমরা এর মধ্যে কি মন্তব্য করব? 24 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল আরজি করের ঘটনায়। এই লোকগুলোই তখন বলেছিল সিবিআই চাই, কলকাতা পুলিশে আস্থা রাখি না। এখন তাদেরই অনেকে বলছে সিবিআই তদন্তে। আপনারা সবচেয়ে বড় কথা আপনারা মনে রাখবেন, এই অভয়া কেসে দয়া করে যদি এই অংশটা একটু দেখান, লোকের বুঝতে সুবিধা হয়, যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল, আপনারাই সিবিআই চেয়েছিলেন, আপনারাই আবার বলছেন সিবিআই তো অসন্তুষ্ট। তার চেয়ে বড় কথা হচ্ছে এই তদন্তটা ট্রায়াল কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, ত্রিস্তরীয় কোর্টেই সম্পূর্ণভাবে বিশ্লেষণ হয়েছে এবং সব পক্ষের শীর্ষ আইনজীবীরা কথা বলতে পেরেছেন। ফলে এমন কোনো ঘটনা আলোচনা হয়নি, অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হয়নি, এগুলো কিন্তু আর আইনজীবীরাও বলছেন না। নির্যাতিতার বা মৃতার অভয়ার পক্ষের কোনো বড় আইনজীবীকে বলতে শুনেছেন যে বিচার হয়নি? কারা বলছে? যারা রাজনীতি করছে। কোনো আইনজীবীকে বলতে শুনেছেন যে না বিচার হয়নি? আমরা বলছি বিচার হয়েছে। হ্যাঁ, আমরা চেয়েছিলাম ফাঁসি, সিবিআই সেটা করাতে পারেনি। সিবিআই
যাবজ্জীবন করিয়েছে, কিন্তু কলকাতা পুলিশের অ্যারেস্ট মান্যতা পেয়েছে, সিবিআই ট্রায়াল করিয়েছে, শুনানি হয়েছে, মনিটরিং করেছে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালতের সমস্ত আইনজীবীরা আপনাদের কথা বলেছেন, তারপরে জাজ বিচারক শাস্তি দিয়েছেন। তো ন্যায় বিচার হয়নি কথাটা আসছে কোথার থেকে? কোনো আইনজীবী বলছেন? এত নামি নামি আইনজীবীদের তো এরা রেখেছিলেন, একজন আইনজীবী বলেছেন? আপনাদের কোনো আইনজীবী বলেছেন ন্যায় বিচার হয়নি? ট্রায়াল কোর্ট কনভিন্সড, হাইকোর্ট কনভিন্সড, সুপ্রিম কোর্ট কনভিন্সড, তারপরে আপনারা এক মিথ্যাচার করে আপনারা এই নাটক করে যাচ্ছেন। যোগ্যরা যদি পরীক্ষায় বসে সঞ্জয়ের আইনজীবী তিনি ডিভিশন বেঞ্চে গিয়ে সঞ্জয়ের বেকসুর খালাসের আর্জি জানান। সেটা আইনের বিষয়, মন্তব্য করলাম। কিন্তু অযোগ্যরা যদি পরীক্ষায় বসতে পারে, তো আমি আজকে ডিভিশন বেঞ্চে রাজ্য কালকে গেছিল, আজকে শুনানি হয়, এবং তাতে প্রশ্ন তুলেছেন বিচারক যে রাগীদের প্রতি এত সরকারের সহানুভূতি দেয়। দেখুন, যে কথাটা একবারে বলা হচ্ছে, আমরা বারবার বলছি যে কোনো জেনুইন অযোগ্য প্রার্থীকে সরকার বা এসএসসি কোথাও সমর্থন করছে না, মদত দিচ্ছে না, এটা হচ্ছে একদম পরিষ্কার বাংলা ভাষা। কিন্তু সমস্যাটা এই জায়গায় যে একাংশের কর্মপ্রার্থী, শিক্ষক শিক্ষিকা যারা টেকনিক্যালি অযোগ্য শব্দবন্ধনীতে পড়ে গেছেন, তারা নথিপত্র দিয়ে দেখাচ্ছেন যে তারা অযোগ্য নন। এইখানে কিছু টেকনিক্যাল বিষয় আছে যেটা আমার পক্ষে এইভাবে বলা সম্ভব নয়, এবং এটা যারা সংশ্লিষ্ট বিভাগ বিষয় তারা জানেন। ফলে এক বাক্যে যদি অযোগ্য শব্দের মধ্যে তাদেরকেও ইনক্লুড করে নেওয়া হয়, তাহলে তাদের জীবনটা অকারণে শেষ হয়ে যাবে। সেই কারণে আরও কিছু ক্ল্যারিফিকেশন দরকার বলেই সরকার মানবিকতার খাতিরে সেই জায়গাটা তারা চেষ্টা করছেন। এর মানে কখনোই নয় যে জেনুইন যারা অযোগ্য তাদেরকে সরকার বাঁচাবার চেষ্টা করছে, এটা ভুল। কিন্তু এই অযোগ্য বন্ধনীতে টেকনিক্যালি এমন কিছু লোক পড়ে গেছে যারা তথ্য প্রমাণ দিয়ে দেখাচ্ছে যে তাদের কোনো দোষ নেই, তারা যোগ্য। এখন যদি এই অযোগ্য এই বন্ধনীটা মেনে নেওয়া হয়, তাহলে সেই নির্দোষ শিক্ষক শিক্ষিকাদের জীবনটা সর্বনাশ হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আরেকটু বিস্তারিত ক্লারিফিকেশন দরকার, সেই প্রসেসটা চলছে। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আজকে পূর্ব বর্ধমানে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে, তিনি বলছেন উনি এখন মিথ্যাবাস, তোলাবাজ, দাঙ্গাবাজ, দুর্নীতিবাজ। কোনো মন্তব্য করবো না। বলছি যে দিলীপ ঘোষ আবার পার্টিতে একটুখানি গুরুত্ব যেন পাচ্ছেন, আজকে দিল্লি উড়ে গেলেন, কালকে তিনি সভাপতির সঙ্গে দেখা করেছেন, এবং মাঝখানে একটা আবহাওয়া তৈরি হয়েছিল যে 21 জুলাইয়ের মঞ্চে। কেন আপনারা আবহাওয়া তৈরি করেছেন আপনারা বুঝবেন, তার দায় আমরা কেন নেব? দিলীপ ঘোষ এটা অন্য দল করেন। দিলীপ ঘোষের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল। দিলীপ ঘোষ আমাদের আক্রমণ করেন, আমরা দিলীপ ঘোষকে আক্রমণ করি। এবার ওনাদের দলের মধ্যে ব্যাপার, আমরা কেউ কখনো কোনো প্রেডিকশন করিনি। মিডিয়া প্রেডিকশন করেছে, মিডিয়া বুঝবে। বিজেপির মধ্যে এখন আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি তীব্র লড়াই হচ্ছে। দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্যকে সমর্থন করছেন, শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষকে সম্মান করছেন, এবং জেলায় জেলায় ফোন যাচ্ছে যে আদি বিজেপি জেগে ওঠো, জাগতে রহো, আদি বিজেপি জাগতে রহো। ফলে যারা পরে এসে আমাদের দলটা হাইজ্যাক করেছে, তাদের হাত থেকে আদি বিজেপিদের স্বাধীনতা সংগ্রাম চালিয়ে রাখতে হবে। তো এখন এই বিজেপির মধ্যে একটা নতুন স্বাধীনতা সংগ্রাম চলছে, ওদের মধ্যে দুটো ভাগ, পোলারাইজেশন তো চলছে। তার সঙ্গে বাংলার রাজনীতি উন্নয়নের কোনো সম্পর্ক নেই। বিজেপি গোহারা হারবে, আমরা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার জিতব। বিজেপির ভেতরের এই লড়াইটা আমাদের কাছে একটা বিনোদন। জয়ন্ত সিং এর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠছে। বলতে পারবো না কে জয়ন্ত সিং, তাকে চিনি না, তার ভাই। তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক ডাক্তারদের সঙ্গে অবৈধ আচরণ করেছেন। যেটুকু আমরা খবর পেয়েছি, যে ঘটনাটি ঘটেছে দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত, এবং ডাক্তারবাবু একজন রোগী দেখছিলেন। যে বা যারাই সেখানে গিয়ে থাকুক, তাদের একটু ধৈর্য ধরা উচিত ছিল।
কারণ একজন রোগী দেখতে দেখতে তাকে বসিয়ে রেখে নিশ্চয়ই আরেকজন রোগীকে দেখতে আসবেন না ডাক্তারবাবু। ফলে যদি এই তাড়াহুড়োয় কেউ ডাক্তারবাবুর সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন তাহলে সেটা একদম ঠিক কাজ হয়নি। ওখানে আমাদের পিএইচএ এবং জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা আছেন, তারা কথাবার্তা বলছে। তা ফের সক্রিয় হচ্ছেন দিলীপ বাবু, দিল্লিতে ডাক পাচ্ছেন, অনেকদিন অনেকটা ঘুরেছিলেন। কিছুদিন আগেও তো দিল্লিতে ঘুরে এসছেন, আপনারা খবর করেননি? আপনারা মিস করেছেন, আমরা কেন বলতে যাবো? কিছুদিন আগেও তো গেছিলেন দিলীপবাবু, তো কিছুদিন আগেও দিল্লি গেছিলেন। উনি বিজেপি করেন, উনি দিল্লিতে ওনার নেতৃত্বের কাছে যাবেন, সেখানে আমি কি কমেন্ট করবো? আমরা একবার কমেন্ট করবোই বা কেন? হ্যাঁ, এখন দেখার বিষয় দিলীপবাবু আবার ওনার পুরনো কোনো সর্বভারতীয় পদ সেটা আবার ফিরে পান কি না, সেক্ষেত্রে এই আদি বিজেপিরা আরও বেশি জেগে উঠবে এবং তৎকাল বিজেপিদের ওই মাথা ধরার বাম দরকার হবে। কিন্তু নারায়ণগঞ্জ থেকে একটা খবর পাওয়া গেছে যে সেখানকার একটা রাস্তা খুব বেহাল অবস্থা, অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, চুরি করে রুগীকে নিয়ে অ্যাম্বুলেন্স এবং হঠাৎ কোথাও একটা ব্যতিক্রমী, এত হাজার হাজার কিলোমিটার রাস্তা, লাখ লাখ একটা বিষয়, এত রাস্তা ভালো আছে। এখন গ্রামাঞ্চলে দূর দূরান্তের প্রান্তরেও পাকা রাস্তা হয়ে গেছে, এবার তার মধ্যে হঠাৎ কোথাও কোনো রাস্তা খারাপ হয়েছে বা বৃষ্টিতে কোনো বড় ক্ষতি হয়েছে কোনো রাস্তা, একটু মেরামতের সময় দিন। এত রাস্তার উন্নতি হয়েছে, যে কোনো জেলায় যান আগের সঙ্গে ওই বর্ষা মানেই কাদামাটি হাঁটতে পারবেন না, আর এখন পাকা রাস্তা বাড়ির উঠোন পর্যন্ত। তো ফলে যদি কোথাও কোনো রাস্তা খারাপ থাকে, নিশ্চয়ই খারাপ থাকলে মানুষের কষ্ট হবে, নিশ্চয়ই মানুষের অভিযোগ থাকবে, প্রশাসন নিশ্চয়ই দেখবে সেগুলো কত তাড়াতাড়ি মেরামত করা যায়। আজকে গন্ডগোল নিয়ে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে পুলিশের হামলা। পুলিশ কোথায় হামলা করেছে? 5,000 লোক দাঁড়িয়ে আছে, 500 গাড়ি দাঁড়িয়ে আছে, 12 জন মিলে রাস্তা আটকাতে চেষ্টা করছে। তো কতক্ষণ পুলিশ অ্যালাউ করবে যে এতগুলো মানুষ রাস্তায় বেরিয়েছে? মানুষ যদি না বেরোতেন তাহলে এই কথাগুলো তো আসতো না। মানুষ রাস্তায় বেরিয়েছেন বলেই তো, ধর্মঘটটা ব্যর্থ বলেই তো ওদের অবরোধ করতে হয়েছে। অবরোধ করতে হলো কেন? তার কারণ গাড়ি চলছে বলে তো অবরোধ। গাড়ি যদি না চলতো তাহলে অবরোধটা আসতো করতে, কারণ গাড়ি চলছে এটাই তো প্রমাণ করছে যে বন্ধ ব্যর্থ। অবরোধটা করতে হলো কেন? আর ওই 10-12 পিসে অবরোধ হয় না। অধীর চৌধুরী এখন সিপিএম এর হাত ধরে বসে আছেন, তাই তা মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? হারাচ্ছে বিজেপি, তো মমতা বন্দ্যোপাধ্যায়ই হারাচ্ছেন। পশ্চিমবঙ্গতে যে প্রলাপ বকে লাভ আছে অধীর চৌধুরী, পশ্চিমবঙ্গই বলে বলে হারাচ্ছে বিজেপিকে। আর আপনারা বিজেপির দালাল, বিজেপির এজেন্ট, সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে ভোট কাটার চেষ্টা করেন। আর তৃণমূল কংগ্রেসই, এবং আপনার এই কথাগুলো মানুষ নেয় না বলেই আপনি আপনার লোকসভায় তৃতীয় হয়েছেন। আপনি মানুষের রায়টাও মেনে নিতে পারছেন না, মানুষের রায় থেকেও শিক্ষা নিচ্ছেন না। বাংলায় বিজেপিকে লড়ে, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বেই বিজেপিকে হারানো হয়। তো এখানে একটা কর্মনাশা দিন, কর্মনাশা বন্ধ, গরিব ব্যবসায়ীদের, সাধারণ কর্মীদের, অসংগঠিত ক্ষেত্রের ব্যবসায়ীদের একদিনের রোজগার নষ্ট করে বিপ্লব হয় না। আর অধীর চৌধুরী জিজ্ঞেস করুন না, সিপিএম এর পিনারাই বিজয়ন, কেরলে তার সরকার কেন এই ধর্মঘটের বিরোধিতা করে সার্কুলার জারি করলো? ধর্মঘট তো দেখেছে সিপিএম, তাহলে কেন সিপিএম এর গভর্নমেন্ট ধর্মঘটের বিরোধিতা করলো? তাকে বলুন বিজয়ন ইয়ের দালাল, মোদির দালাল, তা দালালই তো। এনআরসি ইস্যুতে গতকাল আপনারা কিছুভাবে সরব হয়েছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কি কোনো রিপ্লাই পেয়েছেন? যদি না পেয়ে থাকেন আগামী দিনে কি দিল্লির পর্যায়ে নিয়ে যাবেন? এই বিষয়টা একটা ভয়ঙ্কর বিষয়। এই এনআরসি ঘুরপথে ঢুকিয়ে যে একটা অত্যাচার চলছে বঙ্গবাসীদের প্রতি, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সর্বাত্মক আন্দোলনে থাকবে। সংসদের ভেতরে বাইরে যত রকম পথ আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সর্বাত্মকভাবে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে।
হুম? दिलीप घोष ওটা पे ভালো जो হয়েছে দিলীপ ঘোষ যদি পুরনো পদ दिलीप ফিরে घोष पे পান जो आपने बोला वही मोहम्मद सलीम ने भी बोला टीवी 9 को भी। তাহলে